পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সেট তত্ত্ব চ্যাপ্টারে নিয়ে আলোচনা করব। সেট তত্ত্ব হলো ক্লাস 11-এর সিলেবাসের সবথেকে ইজি বিষয়। বিজ্ঞানী জর্জ ক্যান্টর প্রথম এই সেট তত্ত্বের উদ্ভাবন করেছিলেন। সেট তত্ত্ব হলো খুব ইজি বিষয়, কিন্তু এর ব্যবহার হচ্ছে প্রচুর। মডার্ন ম্যাথামেটিক্সের যত জটিল বিষয়বস্তুকে সেট তত্ত্বের মাধ্যমে সহজে প্রকাশ করা যায়। আর সেট তত্ত্বের আবিষ্কার হওয়ার পর হায়ার ম্যাথামেটিক্সের অনেক জটিল বিষয়বস্তুকে সহজে উপস্থাপন করা যায় এই সেট তত্ত্বের মাধ্যমে। এই সেট তত্ত্ব চ্যাপ্টার শুরু করার আগে কিছু প্রতীক বা কিছু ইম্পর্টেন্ট সিম্বল আমরা আগে জেনে নেব, তারপরে সেট তত্ত্ব চ্যাপ্টারের ভিতরে প্রবেশ করব। প্রথমত ইকুয়াল চিহ্নটা আমরা সবাই জানি, এটা হচ্ছে সমান চিহ্ন, আর এটা হলো নট ইকুয়াল অর্থাৎ ইকুয়াল নয়। এটা লেস দেন চিহ্ন, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। এটা লেস দেন অর ইকুয়ালস টু চিহ্ন, এটা হলো গ্রেটার দেন অর ইকুয়ালস চিহ্ন। এগুলো নতুন করে বলার কিছু নাই, এগুলো তোমরা আগেই জেনেছো। এটা হচ্ছে লেস দেন চিহ্ন, আর এটা কেটে দেওয়া মানে হচ্ছে নট লেস দেন। এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, এটা কেটে দেওয়া মানে হচ্ছে নট গ্রেটার দেন। এবার একটা নতুন কনসেপ্ট সেটা জানবো, সেটা হলো এই চিহ্নটা। এটা হলো একটা বিলংস টু চিহ্ন, BELONG বিলংস টু, অর্থাৎ এর মধ্যে। এটা যদি কেটে দিই ডাজ নট বিলংস টু, এর মধ্যে নেই, ডাজ নট বিলংস টু, ডাজ নট বিলংস টু। এরপর একটা জিনিস জানবো, সেটা হলো এটা হলো অর চিহ্ন, এটা হলো অর বা এবং চিহ্ন। আর এটা হবে অ্যান্ড বা, এর মতো দেখতে, অ্যান্ড বা অথবা। সরি, এখানে একটা ভুল হয়ে গেছে, অর মানে হবে অথবা, আর অ্যান্ড মানে হচ্ছে এবং। এই দুটো চিহ্ন হয়ে গেল। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট চিহ্ন হলো, সেটা হলো ফর অল এক্স, সমস্ত এক্সের জন্য, ফর অল এক্স। এই চিহ্নগুলো এখন তোমরা প্রথম শুনছো, এগুলো দেখে কেমন লাগবে বা মনে হবে যেন কী কঠিন জিনিস রে বাবা, কিন্তু যখন অঙ্ক করবে তখন অটোমেটিক্যালি অঙ্ক করতে করতে এগুলো সব সয়ে যাবে, তখন এগুলো কিছু মনেই হবে না। এরপর আছে সাচ দ্যাট, দুটো ডট এইভাবে লেখা করলে সাচ দ্যাট চিহ্ন। এই চিহ্নটাকে আর একভাবে লেখা যায়, সেটা হলো এরকম একটা দাগ, এটাও কিন্তু সাচ দ্যাট। এটা হচ্ছে বাংলা হচ্ছে এমন যে। এরপরে এই চিহ্নটা আমরা এর আগে অনেকবার ব্যবহার করেছি, এটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট চিহ্ন, বা চিহ্নের পরিবর্তে আমরা এটা ব্যবহার করি, ইমপ্লাইজ দ্যাট। এরপরে এই চিহ্নটা এবার জানবো, সেটা হচ্ছে সাবসেট, এটা হচ্ছে সাবসেট চিহ্ন। আর ইকুয়ালটা যদি বাদ দিয়ে দিই তখন সেটা হয়ে যাবে প্রপার সাবসেট চিহ্ন। এই সাবসেট, প্রপার সাবসেট, এইসব বিষয়গুলো এর পরেই আমি কিছুক্ষণ পরেই এগুলো বলবো। এইটা হলো সুপারসেট চিহ্ন, হার্ট এইদিকে আছে। আর এটা যদি ইকুয়াল দিয়ে দিই তাহলে সুপারসেট, আর যদি ইকুয়ালটা যদি না দিই তাহলে প্রপার সুপারসেট হয়ে যাবে, প্রপার সুপারসেট। সাবসেট, সুপারসেট এগুলো এরপরে কিছুক্ষণের মধ্যেই আমরা সেট যখন পড়বো তখন এগুলো আরও ডিটেলসে জেনে নেব। এরপরে এটা যদি সাবসেট চিহ্ন হয়, এটা যদি কেটে দিই তাহলে হবে নট সাবসেট, সাবসেট নয় এরকম। আবার এটা যদি সুপারসেট চিহ্ন, এটা যদি কেটে দিই তাহলে নট সুপারসেট, সুপারসেট নয়, নট সুপারসেট। এরপরে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিয়ন চিহ্ন, ইউনিয়ন অর্থাৎ দুটো সেটের যোগকে বলা হয় ইউনিয়ন। আর এইটা হলো ইন্টারসেকশন, ইন্টারসেকশন চিহ্ন অর্থাৎ দুটি সেটের ছেদ, বাংলায় বলা হয় ছেদ, এটা হলো ইন্টারসেকশন চিহ্ন। এরপরে কতগুলো স্ট্যান্ডার্ড সেটের চিহ্ন আমরা জানব। প্রথমত হচ্ছে সার্বিক সেট, ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট কাকে বলে, যখন আমরা সেট পড়ব তখন এগুলো পড়ে নেব। শুধু চিহ্নটা আমি এখানে দেখাচ্ছি। সার্বিক সেটের চিহ্ন সবসময়ের জন্য ইউ চিহ্ন বা এস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে এন, সেটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। ক্লাস 9-এ আমরা প্রথম চ্যাপ্টারটি পড়েছিলাম বিভিন্ন সংখ্যার সেট নিয়ে। এটাকে সেট অফ অল ন্যাচারাল নাম্বার বলে, এখানে এন অক্ষর এরকম দ্বারা প্রকাশ করা হয়।
এন অক্ষর সেটটা কেমন হবে, 1 থেকে শুরু করে 1 2 3 4 ডট ডট দিয়ে আপ টু ইনফিনিটি পর্যন্ত। এটা হলো স্বাভাবিক সংখ্যাসমূহের সেট। এরপরে পড়ব পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট কী হবে, পূর্ণ সংখ্যার সেট মানে ইংরেজিতে বলা হয় সেট অফ অল ইন্টিজার। একে জেড অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জেটের ভেতরে কারা থাকবে, 0 থেকে শুরু করে 1 2 3 4 5 এরকম ডট ডট করে বাড়তে বাড়তে যাবে। আবার নেগেটিভগুলো থাকবে -1 -2 -3, এইভাবে কমতে কমতে আপ টু -ইনফিনিটি পর্যন্ত থাকবে। এইগুলো হয় সেট অফ অল ইন্টিজার সেট। এবার জেড প্লাস মানে জানবো, জেড প্লাস মানে হচ্ছে সমস্ত পজিটিভ পূর্ণ সংখ্যা, সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ সেট অফ অল পজিটিভ ইন্টিজার, এটাকে জেড প্লাস দ্বারা প্রকাশ করা হয়। আর এরপর আছে জেড মাইনাস, সমস্ত ঋণাত্মক সংখ্যার যেগুলো আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট, সেটাকে বলবো জেড মাইনাস। এরপরে জানবো যে মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেট কী হবে, সেট অফ অল রেশনাল নাম্বার বলা হয়, একে কিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এবার যদি কিউ প্লাস বলা হয় তাহলে কিউ প্লাস হবে সমস্ত সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বার, RATIONL রেশনাল নাম্বার, সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বার। আর যদি কিউ মাইনাস বলি তাহলে সেট অফ অল নেগেটিভ রেশনাল নাম্বার, এগুলো সব হয়ে যাবে। এরপরে পড়ব বাস্তব সংখ্যার সেট, সেট অফ অল রিয়েল নাম্বার, একে ক্যাপিটাল আর এরম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সেট অফ অল রিয়েল নাম্বার, সমস্ত বাস্তব সংখ্যা সমূহের সেট। তাহলে আর প্লাস মানে হয়ে যাবে কি, আর প্লাস মানে হবে সমস্ত পজিটিভ রিয়েল নাম্বার, আর আর মাইনাস মানে হয়ে যাবে সমস্ত নেগেটিভ রিয়েল নাম্বারের সেট। এরপরে আর একটা সেট চিহ্ন জানবো, সেটা হলো ফাই সেট। ফাই সেটটাকে বলা হয় শূন্য সেট। শূন্য সেট জিনিসটা কি, এগুলো আমরা পরে এখনই জানছি যে সেটের একটা ভাগ, সেটা হলো শূন্য সেট। শূন্য সেট, এক প্রতিশেধ, এগুলো আমি এখনই পড়াবো কিছুক্ষণের মধ্যেই। তাহলে প্রথমে আমরা কতটা নোটেশন জেনে নিলাম বা সিম্বল জেনে নিলাম, যেগুলো আমাদের সেট তত্ত্ব পড়তে গেলে খুবই কাজে লাগবে। তাই এই নোটেশনগুলো বা সিম্বলগুলো আগে একটু জানিয়ে দিলাম। এরপরে আমি জানবো যে সেট তত্ত্ব জিনিসটা কি এবং এর থিওরি পার্টটা টোটালটা আজ আলোচনা করব। সেট তত্ত্ব আলোচনা করার পূর্বে ক্লাস 9-এ নাম্বার সম্পর্কে একটা বিষয় আমরা পড়েছিলাম, অনেকেই ভুলে যায় এই বিষয়টা, সেগুলো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। ক্লাস 9-এ একটা ছবির মাধ্যমে সুন্দরভাবে বোঝানো ছিল প্রথম চ্যাপ্টারে, সেটা হলো 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 এভাবে ডট ডট আপ টু ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো বলা হয় সেট অফ অল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। স্বাভাবিক সংখ্যা সমূহের সেট, যেটা আমি ত্রিভুজ চিহ্নের মাধ্যমে দেখিয়েছি। এবার এই সংখ্যাগুলোর সাথে যদি আমরা জিরো সংখ্যাকে অ্যাড করে দিই তাহলে যে নতুন সংখ্যা তৈরি হবে সেটাকে বলা হয় সেট অফ অল হোল নাম্বার। হোল নাম্বারের বাংলা টার্মসটা আমার মনে নেই, এটাকে হোল নাম্বার বলে যদি আমরা এই ন্যাচারাল নাম্বার সেটের সাথে শূন্যটাকে অ্যাড করে দিই। এবার 0 1 2 3 4 5কে ডট ডট আপ টু ইনফিনিটি পর্যন্ত আছে, এর সাথে যদি আমরা নেগেটিভ নাম্বারগুলোকে যদি অ্যাড করে দিই অর্থাৎ -1 -2 -3 -4 -5 -6 এইভাবে ডট ডট দিয়ে আপ টু ইনফিনিটি পর্যন্ত যে নতুন যে সেটটা তৈরি হবে সেই সেটটাকে বলা হয় সেট অফ অল ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট। তাহলে পূর্ণ সংখ্যা সেটের মধ্যে কারা থাকছে, পূর্ণ সংখ্যা সেটের মধ্যে 0 1 2 3 4 করে ডট ডট দিয়ে আপ টু ইনফিনিটি পর্যন্ত, আবার -1 -2 -3 -4 -5 ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত। এবার এই সেটের সাথে আরও কিছু সংখ্যা আমরা অ্যাড করব, যেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ 1 এর 2 3 এর 5 4 এর 7, যেগুলোকে p/q আকারে লেখা যায়। এই সমস্ত সংখ্যাগুলোকে যদি অ্যাড করে দিই যে নতুন যে সেটটা তৈরি হবে সেটাকে বলবো আমরা মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট সংক্ষেপে আমরা কিউ দ্বারা প্রকাশ করে থাকি। এরপরে এই সংখ্যার সাথে যদি আমরা কি করলাম √2 পাই এরকম বা 2.020202 এরকম ধরলাম, দশমিক পরে অসংখ্য সংখ্যা আছে, এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার পরেও যদি অমূলদ সংখ্যাগুলো যদি অ্যাড করে দিই তাহলে টোটাল মূলদ অমূলদ
পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা মিলে টোটাল যে সেটটা তৈরি হবে সেটাকে বলা হয় বাস্তব সংখ্যা সমূহের সেট। তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে সবথেকে বড়। এই জিনিসটা ক্লাস 9-এ কিন্তু ছিল। এই জিনিসটা পুনরায় আমি একবার রিক্যাপ করে দিলাম, কারণ সেট তত্ত্বের অঙ্ক করার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু একবার করে কাজে লাগবে। তাই ক্লাস 9-এ যে ফিগারটা বা ছবিটা ছিল সেইটা পুনরায় আমি একবার বলে দিলাম যে সংখ্যা তত্ত্বের সুস্পষ্ট ধারণা এখানে কিন্তু কাজে লাগবে। এবার আমি সেট তত্ত্বের মূল টপিকটা নিয়ে আলোচনা করব। প্রথমে জানবো যে সেট জিনিসটা কি। সেট হলো অনেকগুলো সংখ্যা বা অনেকগুলো বস্তু বা অনেকগুলো নাম্বার বা অনেকগুলো লেটারের সংকলন। অনেকগুলো সংখ্যা 1 2 3 4 5 6 এরকম টোটাল 6টা সংখ্যা লিখলাম। এই সংখ্যাগুলোকে যদি আমরা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি এভাবে লিখি, যে সংকলনটা তৈরি হলো এটাকে আমরা একটা সেট হিসেবে গণ্য করতে পারি। আবার কতগুলো লেটার হতে পারে A B C D E F G H, এরকম অনেকগুলো লেটারকে আমরা সংকলন করলাম। অনেকগুলো বস্তুকে নিতে পারি, অনেকগুলো নামকে নিতে পারি। এরকম অনেকগুলো বস্তু সমূহের সংকলন বা কালেকশন অফ নাম্বারস হোক, কালেকশন অফ লেটার্স হোক, কালেকশন অফ থিংস হোক, যাই হোক না কোনো, সেই টোটাল এই সংকলন যেটা হবে সেটাকে আমরা সেট হিসাবে গণ্য করতে পারি। এবার যে কোনো কালেকশন নিলেই কিন্তু সবসময় সেট হয় না। সেট হতে গেলে 3টে কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করতে হয়। 3টে কন্ডিশন কী কী? প্রথম হলো সুসংহত হতে হবে, সুসংজ্ঞাত হতে হবে, অর্থাৎ ওয়েল ডিফাইন। এই জিনিসটা কি আমি এখনই বলবো। প্রথমত ওয়েল ডিফাইন হতে হবে। 2 নম্বর হচ্ছে বস্তুগুলো পরস্পর ভিন্ন হতে হবে, অর্থাৎ যে লেটার বা যে নাম্বারগুলো আমরা নেব সেগুলো যেন ভিন্ন হয়, আলাদা আলাদা যেন হয়। সেটার মধ্যে নাম্বার বা লেটার কোনো দিন বা কোনো দুটো বস্তু কিন্তু রিপিট হবে না, একবারই থাকবে। 3 নম্বর বিষয় হলো, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, অর্থাৎ ক্রম নিরপেক্ষ। ক্রম নিরপেক্ষ জিনিসটা কি বলছে, সেটের মধ্যে এই যে 1 2 3 4 5 6টা সংখ্যা নিয়েছি, এই 6টা সংখ্যায় যে আমাকে পরপরই ঊর্ধ্বক্রমে বা অধক্রমেই লিখতে হবে এমন কোনো গ্যারান্টি নেই। যে কোনো অর্ডারে লেখা যায়। কেউ 1 2 3 লিখলো, এইটাই যে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কেউ 2 3 1ও লিখতে পারে, কেউ 1 3 2ও লিখতে পারে, কেউ 2 1 3 এরকম লিখতে পারে, কোনো সমস্যা নেই। এটাই হলো ক্রম নিরপেক্ষ, অর্থাৎ ক্রমে ক্রমেই যে আমাকে লিখতে হবে তার কোনো মানে নেই, যে কোনো অর্ডারে সে লিখতে পারে। তাহলে কালেকশন অফ নাম্বার হলেই যে সবসময় সেট হবে এমনটা নয়। প্রথমত তাকে সুসংহত হতে হবে, তারপর হচ্ছে পরস্পর ভিন্ন হতে হবে, আর ক্রম নিরপেক্ষ হতে হবে। এই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে এবং সেটা যদি একটা কালেকশন অফ নাম্বার বা কালেকশন অফ লেটার্স হয়, তখন সেটাকে আমরা সেট হিসাবে গণ্য করতে পারি। এবার 3টের মধ্যে কোনো একটা যদি স্যাটিসফাই না করে তাহলে সেটা সেট হবে না। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, 1 2 2 3, এখানে কি আছে, 2টা দুবার রিপিট হয়েছে। তাহলে দুবার রিপিট হওয়া মানে কি পরস্পর ভিন্ন, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে না, অর্থাৎ এটা কিন্তু একটা সেট হবে না। আবার ক্রম নিরপেক্ষ মানে কি, যে পরপর যে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে লিখতে হবে, পরপরই লিখতে হবে এমনটা কোনো মানে নাই। সে যে কোনো অর্ডারেই লেখা যায়, কেউ 1 2 লিখলেও যা, 2 1 লেখাও তাই, এটার মধ্যে কোনো ডিফারেন্স কিন্তু নেই। আর সুসংগত বিষয়টা আমি আরও বোঝাবো একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। তোমাদের এসএনদে বইটি এই সম্পর্কে একটা ভালো উদাহরণ দেওয়া আছে। বলে দেওয়া আছে যে কলকাতায় অবস্থিত কলেজ সমূহের সংকলন, অর্থাৎ কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে সমস্ত যে কলেজগুলো আছে সেই কলেজগুলোকে নামগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে লিখলে যে সেটটা তৈরি হবে সেটা হবে একটা সেট, কারণ এটা একটা সুসংগত, মানে কলকাতার মধ্যে অবস্থিত সমস্ত কলেজগুলোকে নামগুলোকে একটা সেটের মধ্যে ভরতে বলেছে। এবার যদি কেউ বলে যে সমস্ত লম্বা ছাত্রদের সংকলনকে একটা সেট হিসেবে গণ্য করো, এটা কি সেট হবে? এটা কিন্তু একটা সেট হবে না, কারণ লম্বা ছাত্রের যে ডেফিনেশনটা কি সেটা কিন্তু শিওর নয়। কোনোদিন লম্বা ছাত্রের ডেফিনেশন কিন্তু এখনও ঠিক হয়নি। আমরা এত উপর হাইট হলে লম্বা বলি, বা এত কম হলে তা লম্বা নয় বা বেঁটে বলি, এরকম কোনো মাপ কিন্তু জানা নাই। যে 153 সেন্টিমিটার বেশি হাইট হলে তাকে লম্বা বলি, বা 153 কম হলে তাকে আমরা লম্বা নয় বলি, এরকম কোনো নিয়ম বা এরকম কোনো ডেফিনেশন কিন্তু নেই। বা ওই লম্বা ছাত্রগুলো কোন স্কুলের বা কোন কলেজের, এরকম কিন্তু একটা সুস্পষ্ট ধারণা কিন্তু ওই কথাটার মধ্যে আসছে না। তাই সমস্ত লম্বা ছাত্রদের সংকলন যদি আমরা বলি, সমস্ত লম্বা ছাত্রদের সংকলন, এটা কিন্তু একটা
সেট বলে গণ্য হবে না। কেন হবে না? কারণ এটা একটা সুসংজ্ঞাত বিষয় কিন্তু হচ্ছে না, ওয়েল ডিফাইন হচ্ছে না। কেন ওয়েল ডিফাইন হচ্ছে না? কারণ লম্বা ছাত্রের ডেফিনেশন বা সংজ্ঞা কিন্তু সুস্পষ্ট ধারণা নাই। কত হাইট হলে তাকে আমরা লম্বা বলি বা তার নিচে হাইট হলে আমরা মেটে বলি, এরকম কোনো নিয়ম কিন্তু বাস্তবে নেই। তাই এটা ওয়েল ডিফাইন বা সুসংজ্ঞাত হচ্ছে না বলে কিন্তু এটা সেটের হচ্ছে না। কিন্তু প্রথম যে উদাহরণটা দেওয়া হয়েছিল যে সমস্ত কলকাতার সমস্ত কলেজগুলি নিয়ে এটা যে সংকলন করব, সেটা একটা সেট হিসাবে গণ্য হবে। কিন্তু সমস্ত লম্বা ছাত্রদের সংকলন এটা একটা সেট হিসেবে গণ্য হবে না, কারণ এটা ওয়েল ডিফাইন নয়। এই কারণের জন্য এটা কিন্তু সেট হিসেবে গণ্য করা যাবে না। সেটের এরকম আরও কিছু আমি উদাহরণ দিচ্ছি। যেমন কেউ বললো যে ইংরেজি বর্ণমালার সমস্ত ভাওয়েলগুলোকে নিয়ে একটা সেট তৈরি করো। তাহলে ধরলাম এই একটা সেট, সমস্ত ভাওয়েলগুলো কী হবে? এ, ই, আই, ও, ইউ। তাহলে এইগুলোকে কমা দিয়ে লিখলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে এই একটা সেট তৈরি হলো। এটা হলো কি একটা সেট, কারণ সমস্ত সেট অফ অল সমস্ত ভাওয়েলগুলোকে নিয়ে একটা সেট তৈরি হলো। আর একটা উদাহরণ দেওয়া হলো যে 1983 প্রুডেন্সিয়াল কাপ বিজয়ী ভারতীয় ক্রিকেট দলের সংকলন। অর্থাৎ 1983 সালে বিশ্বকাপে সমস্ত টিমের মেম্বারগুলোকে নিয়ে একটা সেট তৈরি করা হয়েছে। 1983 সালে প্রুডেন্সিয়াল কাপ বা বিশ্বকাপ জয়ী ভারতীয় টিমের সমস্ত সদস্যগুলোকে নামগুলোকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে লিখি, যেটা তৈরি হবে সেটা একটা সেট হিসেবে গণ্য হবে। আবার এর আগে আমি উদাহরণ পড়ে নিলাম যে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, অর্থাৎ সমস্ত স্বাভাবিক সংখ্যাসমূহের সেট। অর্থাৎ সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে যদি আমরা কমা দিয়ে যদি লিখি, যে একটা সংকলন তৈরি হবে সেটা হয়ে যাবে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। আবার জেডটা সেট অফ অল ইন্টিজার, অর্থাৎ 0, 1, 2, 3 এইরকম আপ টু ইনফিনিটি পর্যন্ত, -1, -2, -3 এইগুলো ডট দিয়ে -ইনফিনিটি পর্যন্ত টোটালটাকে যদি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, এটা একটা সেট হিসাবে গণ্য হবে। সেটকে সবসময় আমরা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করি। এই যে আমরা এখানে লিখেছিলাম যে এ সেট, বি সেট, এক্স সেট, ওয়াই সেট, সব আমরা সেটকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে গণ্য করব। আর সেটের মধ্যে এলিমেন্ট যেগুলো হবে, অর্থাৎ এলিমেন্ট বা পদগুলোকে সবসময় আমরা স্মল লেটার হিসাবে গণ্য করি। কীরকম? ধরলাম এ একটা সেট, তার মধ্যে এলিমেন্ট মানে পদ আছে এ, ই, আই, ও, ইউ। এই সেটের ভিতরে যে পদগুলোকে লিখেছি, পদগুলো কিন্তু সব স্মল লেটার হয়েছে। আর যে সেট যেটা তৈরি হলো সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার। এটাই হচ্ছে নিয়ম। সেট সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয়, আর এলিমেন্ট অর্থাৎ পদগুলোকে সবসময় স্মল লেটারে লিখতে হয়। এটাই হচ্ছে সেটের নিয়ম। এরপর হচ্ছে সেটের উপস্থাপন, অর্থাৎ সেটকে দুরকমভাবে উপস্থাপন করা যায়, অর্থাৎ দুরকমভাবে লেখা যায়। কীরকম? একটা হলো রোস্টার পদ্ধতি, একটা হচ্ছে রোস্টার পদ্ধতি, আর একটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। এই রোস্টার পদ্ধতি আর একটা নাম হচ্ছে ছকবন্দীকরণ পদ্ধতি। তাহলে একটা হলো রোস্টার পদ্ধতি আর একটা হলো ধর্মভিত্তিক পদ্ধতি। তাহলে রোস্টার পদ্ধতি জিনিসটা কি? আমি এখানে দুটো জিনিস লিখছি। ধরলাম এই একটা সেট, তার মধ্যে 1, 2, 3, 4, 5 টোটাল 5টা পদ আছে। আবার লিখছি যে বি একটা সেট, লিখি যে সেই সমস্ত এক্স সাচ দ্যাট, যেটা আমি আগে নোটেশনে বলে এসেছি, এটা যে সাচ দ্যাট চিহ্ন, মানে এমন যে এক্সটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবং এক্সটা কী হবে? 1 থেকে শুরু করে 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 5। কী হলো? অর্থাৎ তাহলে সেই সমস্ত এক্স হবে, সেই এক্সগুলো কী হবে? এক্সগুলো ন্যাচারাল নাম্বার সেট হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে। এবং কী হবে? সেটা যেন এক্সের মানটা কি 1 থেকে শুরু করে 5 অবধি হয়, যেহেতু ইকুয়ালটা আছে। ইকুয়ালটা না থাকলে 1-এর পর থেকে হতো, যেহেতু ইকুয়ালটা আছে 1 কেউ নেবে 5 কেউ নেবে। তাহলে 1 থেকে 5 অবধি সংখ্যা, এবং কোন সংখ্যা? সেগুলো যেন স্বাভাবিক সংখ্যা হয়। তাহলে এইটাকে আমরা কী লিখতে পারি? এই বি সেটটাকে যদি আমরা ভাঙি, অর্থাৎ এই কথাটাকে আর এই কথাটাকে যদি আমরা ভাঙি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে এক্স অর্থাৎ পদগুলো কেমন হবে? 1 থেকে 5 অবধি হবে, এবং 1 থেকে 5-এর মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যা। তাহলে কোনগুলো হয়ে যাবে? 1, 2, 3, 4, 5 এই কটাই হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি যে এ সেটটা এবার ফিরে চলে এলো বি সেটটা। তাহলে এ সেটটা আর এই বি সেটের মধ্যে কোনো কিন্তু পার্থক্য নাই। পার্থক্যটা কি? এটা রোস্টার পদ্ধতিতে দেওয়া আছে, আর এটা ধর্মভিত্তিক পদ্ধতিতে দেওয়া আছে, অর্থাৎ এর মধ্যে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করা আছে। এই যে কন্ডিশন দেওয়া আছে, এক্সটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবং কিছু ধর্ম বা কিছু কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা আছে।
সেটকে দুরকমভাবে উপস্থাপন করা হয়। একটা হচ্ছে রোস্টার পদ্ধতি, যেটা হচ্ছে প্রথম উদাহরণ একদম কমা কমা দিয়ে পদগুলো লিখে দেওয়া। আর একটা হচ্ছে গিয়ে ধর্মভিত্তিক পদ্ধতি, অর্থাৎ সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 5। এইটা হলো ধর্মভিত্তিক পদ্ধতি। দেখে মনে হচ্ছিল যে এটা আলাদা এটা আলাদা, কিন্তু এইটাকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে এই যেটা বেরোলো এটা এর সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে দুটোই সেট ছিল, কিন্তু দুটো দেখতে আলাদা 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 জামা পড়েছিল, তাই এরা হবে একই সেট, কিন্তু এদের পদ্ধতি উপস্থাপন পদ্ধতিটা হচ্ছে আলাদা। এটা রোস্টার, এটা হচ্ছে ধর্মভিত্তিক। আমি আরও কিছু এরকম উদাহরণ দিচ্ছি। আমি এই বি সেটটাতে যে কন্ডিশন ছিল, কন্ডিশনটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি ধরলাম এক্স একটা সেট, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড, মানে সেট অফ অল ইন্টিজার সেটের মধ্যে আছে। আমি ইন্টিজার দেবো না, আমি রিয়েল নাম্বার দিই। রিয়েল নাম্বার সেটের মধ্যে আছে এবং কি এবং 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 5 এইটাই রাখলাম। তাহলে দ্বিতীয় কন্ডিশনটাকে আমি একই রাখলাম, কিন্তু প্রথম কন্ডিশনটা এটা ন্যাচারাল নাম্বার ছিল, এটা রিয়েল নাম্বার হয়ে গেল। তাহলে কি এই এক্স সেটটা কি আগের মতোই হবে না চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে আমি বলে দিচ্ছি। এখানে কি আছে, এক্সের মানটা আছে 1 থেকে শুরু করে 5 অবধি। তার মানে 1 কেউ নেবে 5 কেউ নেবে, যেহেতু ইকুয়ালটা এখানে আছে নিল। 1 কেউ নেবে 5 কেউ নেবে এবং মাঝের সংখ্যাগুলোকে নেবে। এবার মাঝে 1 থেকে 5-এর মধ্যবর্তী রিয়েল নাম্বার কি একটা আছে? যদি ন্যাচারাল নাম্বার বলতো, স্বাভাবিক সংখ্যা বলতো, তাহলে 1 2 3 4 5 করাই হয়ে যেত। যেহেতু 1 থেকে 5-এর মধ্যে বাস্তব সংখ্যা অনেক আছে, 1 2 3 4 5 এরা তো আছেই, তাছাড়া 1.1 1.2 2.1 2.3 এরকম হাজার হাজার নাম্বার আছে, মূলদ আছে অমূলদ আছে, কোটি কোটি নাম্বার আছে এর মধ্যে। তাহলে এর মধ্যে এই এক্স সেটটার মধ্যে এলিমেন্টের সংখ্যা অর্থাৎ পদ সংখ্যা কিন্তু গোনা যাবে না। কোটি কোটি বা ইনফাইনাইট নাম্বার এলিমেন্ট কিন্তু এর মধ্যে আছে। শুধুমাত্র কি করলাম, এখানে কন্ডিশনটাকে একটু চেঞ্জ করে দিলাম। এখানে ছিল ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 2 3গুলি হতো, কিন্তু যেহেতু এখানে রিয়েল নাম্বার বলে দিচ্ছি, তাহলে 1 থেকে 5-এর মধ্যে রিয়েল নাম্বার কিন্তু একটা বা দুটো বা 10টা নেই, অসংখ্য নাম্বার আছে। 1 2 3 4 5 তো আছেই, তার সাথে তাদের মাঝখানে এরকম কোটি কোটি নাম্বার আছে। তাই যখনই আমি এই ধর্মভিত্তিক পদ্ধতিতে এই সেটটা যখন চেঞ্জ করে দিয়েছি, তখন কিন্তু এই সেটটার আগের মতো থাকছে না, এক্স সেটটার নতুন একটা সেট তৈরি হয়ে গেল। আর একটা উদাহরণ দিচ্ছি, ধরলাম এই একটা সেট, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স হলো একটি মৌলিক সংখ্যা, এক্স হলো একটা মৌলিক সংখ্যা এবং কি এক্সের মানটা 1 থেকে শুরু করে 1 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 10 এইরকম আছে। তাহলে এ সেটটার মধ্যে কি কি এলিমেন্ট থাকবে? তাহলে গিয়ে দেখি এক্সটা কত থেকে কতর মধ্যে, 1 থেকে শুরু করে 10 অবধি আছে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 আর 10। কিন্তু সবগুলি কি হবে? সবগুলি হবে না। এদের মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলোকে নিতে হবে। তাহলে এখানে মৌলিক সংখ্যা কি আছে? 2 একটা মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। তাহলে এখানে মৌলিক সংখ্যা কোনগুলো? 2 3 5 7 9 কিন্তু মৌলিক নয়। তাহলে এ সেটের মধ্যে কারা থাকবে? তাহলে থাকবে 2 3 5 7। তাহলে দুটো কন্ডিশনকেই স্যাটিসফাই করছে, মৌলিক সংখ্যা হচ্ছে আবার 1 থেকে 10-এর মধ্যবর্তী হচ্ছে, একমাত্র এই চারটে সংখ্যায় দুটো কন্ডিশনকেই স্যাটিসফাই করছে, তাই এ সেটটা হয়ে যাবে এইটা। তাহলে এটা হলো রোস্টার পদ্ধতিতে, এটা হলো ধর্মভিত্তিক পদ্ধতিতে, আর এটা হলো রোস্টার পদ্ধতিতে সেটটায় উপস্থাপন। এবার সেটের মধ্যে ভাগ আছে, একটা হচ্ছে অসীম সেট, একটা হচ্ছে সসীম সেট। অসীম সেট কাকে বলবো আর সসীম সেটই বা কাকে বলবো? অসীম সেট মানে যে একটা সেটের মধ্যে অসীম সংখ্যক পদ থাকবে, অসীম সংখ্যক পদ থাকবে। যদি অসীম সংখ্যক পদ থাকে তাকে বলবো অসীম সেট, যেমন হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। এই সেটের মধ্যে কি পদ সংখ্যা কি একটা আছে? এটা গুণে শেষ হবে না, অসীম সংখ্যক পদ আছে, তাই সেটটা সেট অফ অল ন্যাচারাল নাম্বার সেটটা হবে একটা অসীম সেট। এবার আমি ধরলাম এই একটা সেট 1 থেকে শুরু করে আপ টু 10 পর্যন্ত আছে, মাঝেগুলো আমি লিখলাম না। এর মধ্যে এলিমেন্ট সংখ্যা কটা? সসীম সংখ্যক আছে, তাই এটা হবে একটা সসীম সেট। যেমন এই সেটটাও, এই সেটটার মধ্যে 4টে এলিমেন্ট আছে, এটা সসীম সংখ্যক আছে, তাই এটা একটা হবে সসীম সেট। বোঝা গেল সসীম সেট আর অসীম সেট। এরপরে পড়ব যে একপদী সেট।
একপদী সেট, অর্থাৎ ইংরেজিতে বলা হয় সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট একপদী, এই কথাটার মধ্যে লুকিয়ে আছে একপদী, অর্থাৎ পদ সংখ্যা আছে একটা। আমি ধরলাম এই একটা সেট, তার মধ্যে শুধু এই একটা এলিমেন্ট আছে, তাহলে এটা হবে একপদী সেট। এই একটা সেট, তার মধ্যে শুধু একটা এলিমেন্ট আছে, এটা হবে একপদী সেট। এরপরে জানবো যে শূন্য সেট কাকে বলে। এই কনসেপ্টটা হয়তো এখন বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে। শূন্য সেটকে সবসময় ফাই দ্বারা প্রকাশ করা হয়। শূন্য সেট মানে ফাই মানে যে সেটের মধ্যে কোনো এলিমেন্টই থাকে না, অর্থাৎ এলিমেন্ট বা পদ সংখ্যা শূন্য, সেটাকে আমরা শূন্য সেট বলি। তোমাদের মনে হতে পারে যে সেট মানেতে সংজ্ঞাতে আমরা পড়লাম যে কতটা বস্তুসমূহের সংকলন, যদি সেটের ভিতরে কোনো পদই না থাকে তাহলে সেটাকে আমরা সেট কেন বলবো। এই কনসেপ্টটা তোমরা আরও ক্লিয়ার করে বুঝতে পারবে যখন দুটো সেটের যখন আমরা ছেদ বার করব বা ইন্টারসেকশন। এরপরেই আমি পড়াবো ইন্টারসেকশন বা দুটি সেটের যখন আমরা বিয়োগ, তখন আমরা এই শূন্য সেট ফাইয়ের কনসেপ্টটা আরও ভালো করে বুঝতে পারবো। তাহলে শূন্য সেট মানে কি? শূন্য সেট মানে যে সেটের মধ্যে পদ সংখ্যা হচ্ছে শূন্য, তাকেই শূন্য সেট বলে। এরকম আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরলাম এই একটা সেট সাজ দ্যাট সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স একটি অখণ্ড সংখ্যা। এবং কি অখণ্ড সংখ্যা, এবং বলেছে 2 থেকে 3-এর মধ্যবর্তী, অর্থাৎ এখানে ইকুয়াল নাই, 2-এর পর 3-এর জাস্ট আগে পর্যন্ত। তাহলে 2-এর পর আমি সেটা সংখ্যা রেখা টানছি 1 2 3। 2-এর পর থেকে 3-এর আগে পর্যন্ত এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যা কটা আছে? অখণ্ড সংখ্যা নেই। 2 আর 3-এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যা কিন্তু নেই, তাই এ সেটটা কিন্তু এখানে ফাইয়ের সাথে সমান হয়ে যাবে। তাহলে 2 থেকে 3-এর মধ্যবর্তী এবং অখণ্ড দুটো কন্ডিশনই স্যাটিসফাই করবে এরকম পদ কিন্তু বা এরকম সংখ্যা কিন্তু 2 থেকে 3-এর মধ্যে নেই, তাই এ সেটটা এখানে ফাই সেট হলো। এবার যদি এই অখণ্ড সংখ্যা কথাটা যদি লিখে মুছে দিই, তাহলে যদি এর পরিবর্তে যদি আমি লিখি যে এ একটা সেট, এক্স হচ্ছে একটি ধরলাম পূর্ণ সংখ্যা, ধরবো না, আমি ধরলাম মূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা করে দিই তখন কিন্তু সেটা আর ফাই সেট আসবে না, এবং 2 লেস দেন 3, তখন 2 থেকে 3-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কিন্তু প্রচুর আছে, অসংখ্য কোটি নাম্বার 2.1 2.2 2.3 2.4 2.99 2.22 এরকম অসংখ্য নাম্বার কিন্তু আছে। তখন কিন্তু এ সেটটা ফাই সেট হবে না, তখন কিন্তু এ সেটের মধ্যে এলিমেন্ট সংখ্যা কিন্তু ইনফাইনাইট হয়ে যাবে। ইনফাইন নাম্বার অফ এলিমেন্ট থাকবে, ইনফাইন নাম্বার এলিমেন্ট কিন্তু এর মধ্যে থেকে যাবে। কিন্তু যেহেতু এখানে বললে যে অখণ্ড সংখ্যা আর 2 থেকে 3-এর মধ্যবর্তী, তাহলে 2 থেকে 3-এর মধ্যে কিন্তু অখণ্ড সংখ্যা নেই, তাই এ সেটটা এখানে ফাই হলো। তাহলে ফাই সেটের কনসেপ্টটা আশা করা যাক বোঝা গেল। আর একটা উদাহরণ আমি দিচ্ছি, নিচ্ছি। ধরলাম এক্স একটা সেট, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং কি বলছে এক্সের মানটা 32 থেকে 36-এর মধ্যে, যেহেতু ইকুয়াল আছে 32কেও নেবে এবং 36কেও নেবে, তাহলে 32 থেকে শুরু করে 36 অবধি 32 33 34 35 36 এই কটা সংখ্যা আছে, কিন্তু এদের মধ্যে মৌলিক সংখ্যা কিন্তু একটাও নাই। 33ও মৌলিক নয়, 35ও মৌলিক নয়, কারণ 3 11 33 এবং 5 7 35। তাহলে 32 থেকে 36-এর মধ্যে সংখ্যা তো অনেক আছে, কিন্তু এদের মধ্যে কেউ মৌলিক নয়। তাহলে এই যেখানে এক্স সেটটা লিখেছি, এক্স সেটটা কী হবে? ফাই সেটের সাথে সমান হয়ে যাবে, অর্থাৎ এটা একটা শূন্য সেট। শূন্য সেটের কনসেপ্টটার পরে আমি আরও বোঝাবো, যখন দুটো সেটের ইন্টারসেকশন এবং দুটো সেটের বিয়োগ করব, তখন আমি পুনরায় এবার শূন্য সেটের কনসেপ্টটা আবারও একবার বলে দেব। এরপরে সেটের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় কিন্তু এবার আমরা পড়বো, সেটা হলো উপসেট বা সাবসেট। এই সাবসেট জিনিসটা মনে রাখাই সবথেকে ভালো, ইংরেজি টার্মগুলো মনে রাখা অনেক সুবিধা। সাবসেট জিনিসটা কি? আমি ধরলাম এই একটা সেট 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত সংখ্যা নিলাম। এবার আমি কি করলাম, নতুন একটা এক্স একটা সেট তৈরি করলাম। এক্স সেটের এলিমেন্টগুলো কোথা থেকে নিলাম? এই যে আগে যে সেট আছে এখান থেকে কিছু পরিমাণ এলিমেন্ট নিলাম বা পদ নিলাম। আমি ধরলাম যে 4 5 6কে নিলাম, তাহলে এটা একটা সেট তৈরি হলো। আর ধরলাম 7কেও নিলাম, তার 4টে দিয়ে তৈরি হলো। আবার ধরছি যে একটা সেট তৈরি করছি যার মধ্যে কি আছে 1 2 3 5 এই 4টেকে নিলাম। আবার জেড একটা সেট তৈরি করছি, তার মধ্যে কি আছে 6 7 8 এরকম 3টে নিলাম।
এইরকম অসংখ্য আমি সেট কিন্তু তৈরি করি, যেগুলো কী হবে, যেগুলি এই এ সেটের এলিমেন্ট থেকে নিয়ে সেটটা তৈরি হবে। তাহলে এখানে এ এক্স ওয়াই জেড এই সেটগুলো কেমন সেট, এই সেটের এলিমেন্টগুলি এই এ সেটের এলিমেন্ট থেকে নেওয়া হয়েছে। আবার কি করতে পারি, এই পুরো এ সেটগুলোকে নিয়ে নতুন একটা সেট তৈরি করলাম, ধরলাম যে বি সেটের মধ্যে কারা আছে, এটা সবাই আছে, 1 2 3 4 5 6 7 8 সবগুলিকে নিলাম। তাহলে কি করছি, এ এক্স ওয়াই জেড বি এই সব সেটগুলি যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো আসছে কোথা থেকে, এই এ সেট থেকে আসছে। তাই কোন একটা সেটের এলিমেন্ট থেকে নতুন যে সেটটা তৈরি হবে সেই সেটটাকে ওই সেটটার সাবসেট বলা হয়। এখানে এক্স ওয়াই জেড এবং বি প্রত্যেকটা সেটেরই পদগুলো এ সেট থেকে নেওয়া হয়েছে। তাই এখানে বলা যায় যে এক্স ইজ এ সাবসেট অফ কি এ, আবার ওয়াই ইজ এ সাবসেট অফ এ, বলতে পারি জেড ইজ এ সাবসেট অফ এ, আবার বি ইজ এ সাবসেট অফ এ, সবগুলি কিন্তু এ সেট থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে এক্স ওয়াই জেড এবং বি এটা হচ্ছে সবগুলি হচ্ছে কি এর উপসেট। এবার প্রশ্ন হচ্ছে যে এই বিটা কি এর একটা সাবসেট বলতে পারি, হ্যাঁ পারি, কারণ বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এসেছে এ সেট থেকে। বিটাও কিন্তু এর একটা সাবসেট হবে, কিন্তু এটা একটা যথার্থ হবে না, এটাকে বলা হয় ইমপ্রপার সাবসেট। এটা কিন্তু যথার্থ নয়, যথার্থ হলে প্রপার হতো, যেমন এগুলো হচ্ছে প্রপার, সাবসেট তো সাবসেটই, মানে ওখান থেকে কিছু সংখ্যক কম সংখ্যক পদ নিয়ে তৈরি হয়েছে। এক্স ওয়াই জেড এইগুলো সব হচ্ছে প্রপার সাবসেট, কিন্তু বি সেটটা তৈরি করেছি কি এ সেটের সবগুলো কি নিয়ে নিয়েছি, কোনোটাকে বাদ দিই নেই, ওই জন্য এটা একটা সেট হবে কিন্তু সেটা ইমপ্রপার হবে। তাই এখান থেকে একটা বলতে পারি যে কোনো একটা সেট তার নিজেরই সাবসেট হয়, যদিও সেটা ইমপ্রপার সাবসেট হয়। আর যেগুলো কিছু সংখ্যক পদ বাদ দিয়ে বাকি যেগুলো হবে সেগুলো হবে সবসময় প্রপার সাবসেট। আশা করি প্রপার সাবসেট এবং ইমপ্রপার সাবসেট কনসেপ্টটা ক্লিয়ার হলো। এটা হলো উপসেটের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এই সেট চ্যাপ্টারতে। এইখানে আমরা ইকুয়ালটা দিয়েছিলাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি এক্স সেটটা কিন্তু পুরো এ সেটে কিন্তু সাবসেট, আবার ওয়াই সেটটা এ সেটের কিন্তু পুরো সাবসেট অর্থাৎ প্রপার সাবসেট, তখন আর ইকুয়ালটা দেবো না। প্রপার যদি দেখা যায় যে প্রপার, তখন আর ইকুয়ালটা হয় না। আবার জেড ইজ এ প্রপার সাবসেট অফ এ, এইভাবে লেখা যায়। তাহলে প্রপার ও ইমপ্রপার দুটো সাবসেট হয়ে গেল। এবার পড়ব অধিসেট, অর্থাৎ এটাকে বলা হয় সুপারসেট। কীরকম, আমি এখানে আগের উদাহরণটাই নিই বা অন্য একটা নিচ্ছি, এ বি সি ডি ই এফ জি এইচ। এখান থেকে একটা নতুন একটা সেট তৈরি করলাম, ধরলাম বি। কী করলাম, যে এ বি সি ডিকে নিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বি ইজ এ সাবসেট অফ এ, এটা বলা যায়। এটা আগেই পড়েছিলাম সাবসেট। তাহলে এখানে এ সেটটা হচ্ছে বড় আর বি সেটটা হচ্ছে ছোটো, এইটাকে ঘুরিয়েও বলা যায় যে এ ইজ এ সুপার সেট অফ বি, অর্থাৎ যে বড় তার দিকে হাঁটা থাকবে, যেমন গ্রেটার দেন লেস দেন যেমন হয়। তাই যেহেতু এ সেটটা বড়, তাহলে এর দিকে হাঁটা থাকলো, তাহলে এটা হচ্ছে সুপার সেট অফ বি, এটাকে বলা হয় বি এর সুপার সেট, আর এখানে বিটাকে বলা হয় এর সাবসেট। ঠিক একদম অপোজিট কনসেপ্ট। তাহলে অধিসেট মানে যে সুপার সেট অর্থাৎ বড়, এখানে এ সেটটা হচ্ছে বি সেটের সুপার সেট। এরপরে জানবো যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কাকে বলে। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটকে ইউ বা এস অক্ষর দ্বারা সবসময় প্রকাশ করা হয়। তাহলে আমি ধরলাম এই একটা সেট যার মধ্যে 0 1 2 3 4 5 পর্যন্ত আছে, -1 -2 -3 -4 -5 অব্দি আছে। এখান থেকে এক্স একটা সেট আছে যার মধ্যে আছে 0 1 2 3, ওয়াই একটা সেট আছে যার মধ্যে আছে -1 -2 -3 -4 -5, আবার জেড একটা সেট আছে তার মধ্যে ধরলাম 4 5 আছে, আর ধরলাম -1 -2 আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড এই তিনটে সেটেরই মোট যে টোটাল যে পদগুলো আছে সব পদগুলো এসেছে কোথা থেকে, এই এ সেট থেকে এসেছে। তার মানে এ সেটটা হচ্ছে সব থেকে বড়, যাদের ভিতরে এটা ধরলাম এ সেট। যদি এ সেটকে ইউনিভার্সাল সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এ সেটের ভিতরে সবাই আছে 0 1 2 3 4 5 অবধি, আবার -1 -2 -3 -4 -5 অবধি। এখানে 5টা লিখিনি।
তাহলে দেখতে পাচ্ছি যে এ সেটের ভিতরে পুরো এক্স ওয়াই জেড তিনটে সেটই কিন্তু ঢুকে যাচ্ছে, অর্থাৎ এ সেটটা হচ্ছে সব থেকে বড়ো। তাহলে ইউনিভার্সাল সেট কথাটা এসেছে কোথা থেকে? ইউনিভার্স অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যেরকম সমস্ত গ্রহ গ্রহপুঞ্জ সব কিছু আছে, এখানেও সেরকম ইউনিভার্স অর্থাৎ সবারই সব কিছু কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। এক্স ওয়াই জেড সব এলিমেন্টগুলি কিন্তু এ সেটের মধ্যে ঢুকে যাচ্ছে বা এ সেটের মধ্যে থেকে নেওয়া হয়েছে। ওই জন্য এ সেটটাকে সব থেকে বড়ো যেহেতু, এটা ওই জন্য এটাকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট নাম দেওয়া হয়। এবার পড়ব সূচক সেট বা পাওয়ার সেট কাকে বলে। আমি ধরলাম এই একটা সেট যার মধ্যে 1 আর 2 দুটো এলিমেন্ট আছে। তাহলে এ সেট থেকে টোটাল কটা সাবসেট তৈরি করা যায়? টোটাল সাবসেট তৈরি করা যাবে এই কটা। আমি দেখিয়ে দিচ্ছি। শুধু একটাকে নিলাম, এটা একটা সাবসেট হবে। শুধু দুইটাকে নিলাম, এটা একটা সাবসেট হলো। আবার 1 2 দুটোকে নিলাম, এটাও একটা সাবসেট। আবার হচ্ছে ফাই হচ্ছে পৃথিবীতে সব সেটেরই সাবসেট হয়। ফাই হচ্ছে এমন একটা সেট যে পৃথিবীতে সমস্ত সেটেরই একটা সাবসেট। তাহলে এ সেটটা টোটাল কটা সাবসেট হয়? 1কে নিয়ে একটা, দুটোকে নিয়ে একটা, 1 2 টোটালটাকে নিয়ে একটা, আর ফাইটাকে নিয়ে একটা। তাহলে টোটাল 4টে সাবসেট হলো। এই টোটাল 4টে সাবসেটকে যদি আবার একটা ব্র্যাকেটের মধ্যে যদি ভরে দিই, যে সেটটা তৈরি হবে সেটাকে বলা হয় পাওয়ার সেট, অর্থাৎ পি অফ এ, পাওয়ার সেট অফ এ। তাহলে পাওয়ার সেটের মধ্যে কি একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, পাওয়ার সেটের প্রত্যেকটা পদ কিন্তু একটা করে সেট। ওই জন্য সূচক সেটটাকে কিন্তু সেটের সেট বলা হতে পারে। সেটের সেট অর্থাৎ সেটের মধ্যে প্রত্যেকটা পদ হচ্ছে একটা করে সেট, এটা হচ্ছে পাওয়ার সেট। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরলাম এক্স একটা সেট, তার মধ্যে এ বি সি তিনটে পদ আছে। তাহলে এ বি সিকে নিয়ে টোটাল কটা সাবসেট হতে পারে? আমি শুধু একে নিয়ে একটা সেট তৈরি করতে পারি, শুধু বিকে নিয়ে করতে পারি, শুধু সিকে নিয়ে তৈরি করতে পারি। আবার দুটো করে নিয়ে এ বিকে নিলাম, বি সিকে নিলাম, আবার সি একে বা এ সিকে নিলাম, সি একে নিয়ে একটা সেট তৈরি করলাম। আবার টোটাল এ বি সি তিনটিকে নিয়ে তৈরি করতে পারি, কারণ বলেছিলাম যে প্রত্যেকটা সেট নিজে নিজে সাবসেট হয়। আর একটা হচ্ছে ফাই সেট। তাহলে টোটাল কটা হলো? 1 2 3 4 5 6 7 8টা। এই টোটাল 8টা পদকে যদি আবার একটা ব্র্যাকেটের মধ্যে ভরে দিই, নতুন যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে এক্সের পাওয়ার সেট হবে বা সূচক সেট। তাহলে পাওয়ার সেটের মধ্যে প্রত্যেকটি পদ কী হয়? একটা সেট হয়। তাহলে সূচক সেটের সংজ্ঞা কী হবে? যে কোনো একটা সেটের প্রত্যেকটা পদকে নিয়ে মোট যতগুলো সাবসেট পাবো, সেই সাবসেটগুলোকে নিয়ে যে একটা সেট তৈরি হবে নতুন, সেটাকে পাওয়ার সেট বলবো। তাহলে পাওয়ার সেট মানে অ্যাকচুয়ালি সেটের সেট। পাওয়ার সেটের প্রত্যেকটি পদ হবে একটা সেট। এইখানে একটা শর্ট কোশ্চেন আসবে যে এ যদি একটা সেট হয়, তার পদ সংখ্যা যদি এন হয়, তাহলে পাওয়ার সেটের মধ্যে পদ সংখ্যা কত হবে? পি অফ এ এর পদ সংখ্যা হবে কত? এর পদ সংখ্যা হবে সবসময়ের জন্য 2 টু দি পাওয়ার এন, এত টি। এই উদাহরণটার ক্ষেত্রে আমি দেখাই। এ সেটটার মধ্যে পদ কটা ছিল? এ সেটটার মধ্যে পদ সংখ্যা ছিল 2টো। তাহলে এর পাওয়ার সেট তার পদ সংখ্যা কটা? 4টে গেছে। কী করে হয়েছে? 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার এন, এনের মানে এখানে 2, ওই জন্য 2 বললো মানে 4। আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার সেটের মধ্যে 4টি পদ আছে। আবার এখানে এক্স সেটটার পদ সংখ্যা কত? 3। তাহলে এই পাওয়ার সেটের মধ্যে পদ সংখ্যা কত হওয়া উচিত? 2 টু দি পাওয়ার 3 হওয়া উচিত। তাহলে 2 কিউব মানে 8টি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার সেট অফ এক্সের মধ্যে 8টি পদ আছে। তাহলে কোনো একটা সেট তার পদ সংখ্যা যদি এন হয়, তাহলে তার পাওয়ার সেটের মধ্যে পদ সংখ্যা কটা হবে? 2 টু দি পাওয়ার এন সংখ্যক হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, পরীক্ষাতে কিন্তু আসবে। এখনও পর্যন্ত সেট সম্বন্ধে যা কিছু পড়লাম, এখান থেকে একটা সিদ্ধান্তে কিন্তু আসা যায়। সিদ্ধান্তগুলো কি কি? 1 নম্বর হলো যে শূন্য সেট হলো পৃথিবীতে যে কোনো সেটেরই সাবসেট। শূন্য সেট সব সেটেরই সাবসেট। 2 নম্বর হলো যে কোনো সেট তার নিজেরই সাবসেট। যে কোনো সেট তার নিজেরই সাবসেট। এই দুটো জিনিস। আর একটা হলো যদি দেখা যায় যে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি, অর্থাৎ এর থেকে বি বড়, বি এর থেকে সি বড়, তাহলে এখান থেকে বলা যাবে এ সাবসেট অফ সি, অর্থাৎ সিটা হচ্ছে সব থেকে বড়। আর 4 নম্বর হচ্ছে সেটা হলো যদি দেখা যায় এ সাবসেট অফ বি আবার যদি বি সাবসেট অফ এ হয়, দুদিক থেকে যদি সত্য হয়, তাহলে এটা একমাত্র হবে যদি এ বি দুটো ইকুয়াল সেট হয়, দুটো যদি সমান হয়। তাহলে এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ বি, এ বি সাবসেট অফ এ, তাহলে এখান থেকে বলা যাবে এ ইকুয়ালস টু বি, অর্থাৎ এ বি দুটো ইকুয়াল সেট। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে সেটের বিভিন্ন প্রপার্টি, যেমন সেটের ইন্টারসেকশন, সেটের ইউনিয়ন, এইগুলো পড়ব।
ডি মর্গানস ল পড়ব এবং তার ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।